আমার পিসিমা একটা কথাও শিখিয়েছেন, যতখানি খেতে পারবে অতখানি কামড় দিও, যেটুকু চাবাতে পারবে না অত কিছু মুখে নিও না। সেহেতু ইউ বাইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান চু, যতখানি চাবাতে পারবে অতখানি কামড় দিবে। সেহেতু এটার সাথে কিন্তু আপনি কতখানি সংস্কার করতে পারবেন এবং কতখানি সংস্কার সেই রকমভাবে নিস্পৃহভাবে এই সময়কালের ভিতরে শেষ করতে পারবেন সেইটা মনে রেখেন। সংস্কার চলমান প্রক্রিয়া হিসেবে অনেক সংস্কার অসম্পূর্ণ থাকবে, অনেক সরকার পরের সরকার করবে, এইটার ভিতরে আপনাকে মেনে নিয়ে আগামীতে ধারাবাহিকতার ভিতরে থাকতে হবে। এইটা যদি আমি না করি তাহলে সংস্কার সংস্কার বলে আমি আবার বিভিন্ন অসংস্কারী কাজের ভিতরে যুক্ত হয়ে যেতে পারি। এইটার একটা বড় বিষয় রয়ে গেছে। এটা আমার একটা বড় অভিজ্ঞতার অংশ হিসেবে আমি আপনাদের বলি। আমি একজন সংস্কারবাদী শব্দটা আবার কিন্তু একটু বাজারে ফিরে এসেছে, তাই না? 11-এর পরে যেটা খারাপ হয়ে গেছিল আবার সংস্কারবাদী বললে এখন আর অত খারাপ বলে না ইদানিংকালে, এখন অবশ্য ফ্যাসিবাদী বলে। আচ্ছা, যাই হোক, তো এইটাও শব্দের বিভিন্ন একটা আবহাওয়া আছে, মৌসুম আছে। আমার শেষ 4 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় হলো প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকার, আপনারা লক্ষ্য করে দেখেন, তারা কিন্তু এর আগের যে 3টে গেছে তাদের প্রত্যেকের একটা নিষ্ক্রমণ পথ ছিল, এক্সিট পলিসি যেটাকে বলে। আপনি লক্ষ্য করে দেখেন, যখন প্রথম এর আগেও যখন হয়েছে, এরশাদ সাহেব যখন এসছেন এবং অথবা আপনি যদি জিয়া রহমান সাহেব যখন দায়িত্ব নিয়েছেন, তারপরে দেখেন ওনার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, পঞ্চম সংশোধনী বা অন্যান্য বিষয় এগুলিকে বৈধতার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, আপনার পার্লামেন্ট কাজ করেছে ওনার পক্ষে। এরশাদ সাহেব ওনার জাতীয় পার্টি দিয়ে দল বানিয়ে ওনার যে সমস্ত অষ্টম সংশোধনী পর্যন্ত অন্যান্য বিষয় ছিল এটাকে উনি বৈধতা দিতে পেরেছেন। আপনি 1-11 সরকারের দিকে তাকিয়ে দেখেন, যেই সরকারটি এসছিল সেই সরকারটি যেই পার্লামেন্টে হয়েছিল সেটা কিন্তু ওই ফখরুদ্দিন সাহেবের সরকারের অনুগমনে হয়েছিল, সেহেতু ওনাদের বৈধতার ক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা হয়নি। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। সেহেতু যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে, এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। এবং একই রকমভাবে এটাকে যেটা করলে ডিউটি কমপ্লিশনের রিপোর্ট দেওয়ার সময় হয়ে গেছে, অর্থাৎ ওনারা এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে, অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেটা ওনাদের এখন বলার সময় এসেছে, কোনো একটা জাতির উদ্দেশ্যে ভাষণের ভিতর দিয়ে। এটা শুধু নির্বাচনের তারিখ নিয়ে আমরা যে চিন্তিত সেটা না, কি কি আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে আমরা নিয়ে এসেছিলাম সেইটা সমাপনের ক্ষেত্রে কি কি করে যাচ্ছেন এবং কি কি আগামী সরকারের জন্য রেখে যাচ্ছেন, এই স্বচ্ছ বক্তব্য এটা এক্সিট টাস্ক আমরা রিপোর্ট যেটাকে বলি করার এটা সময় এসে গেছে। আমি শেষ করে যেটা বলতে চাই, শেষ বিচারে আমার অন্তর্বর্তীকালীন সরকারের মূল অভিভাবক হলো রাজনীতিবিদরা। যদি রাজনীতিবিদরাও এই প্রক্রিয়াকে ঠিক রাখতে না চান তাহলে কেউ ঠিক রাখতে পারবে না। এই প্রক্রিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সহায়ক শক্তি হলো রাষ্ট্রের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, আমলারা যারা উর্দি পড়েন, যারা উর্দি পড়েন না, অর্থাৎ সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, আমলা ইত্যাদি। এটা সহায়ক শক্তি হিসেবে নির্বাচন কমিশন কাজ করতে হবে। কিন্তু যদি বলেন সবচেয়ে বড় রক্ষককে, সবচেয়ে বড় রক্ষক হলো নাগরিকরা। নাগরিকরা যদি কণ্ঠস্বর দিয়ে আমরা ঠিক রাজনীতিবিদ এবং সহায়ক শক্তিকে পথে না রাখি তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার কাজ করবে না। আর এই নাগরিক শক্তির একটা বড় অংশ অবশ্যই মিডিয়া। আপনারা সকলে ভালো থাকবেন, আশা করি আমরা এই যাত্রায়ও একটা ভালো উত্তরণের ভিতরে ক্রমান্বয়ে উপনীত হব। নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। নির্বাচন আমি মনে করি না যে এই আওয়ামী লীগের পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে কিনা এই প্রশ্নে আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে না। তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে করছে, কিন্তু জনগণ হিসাবে আমরা বলবো যে এটা তো একটা অধ্যায়, এই অধ্যায়কে তো অস্বীকারও আমরা করতে পারবো না।
তাহলে এই অধ্যায়ের সমাধান কিভাবে হবে সেটা রাজনৈতিক দলগুলো ঠিক করা উচিত। যদি ভালো হতো যদি আওয়ামী লীগেরও এখানে ভূমিকা থাকার সুযোগ থাকতো, তাই না? কারণ আমাদের সামনে আগাতে হবে সব রাজনৈতিক দলকে নিয়ে। এখানে একটা রাজনৈতিক দলকে মাইনাস করে আর বাকিরা যে এগিয়ে যাবে আমি জানি না, সেটা অন্যরা বিশ্বাস করতে পারে। আমি বিশ্বাস করি না যে এইভাবে দলকে বা এভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়। নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। নির্বাচন আমি মনে করি না যে এই আওয়ামী লীগের পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে কিনা এই প্রশ্নে আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা অংশগ্রহণপূর্ণ হবে কিনা, সেক্ষেত্রে বলতে পারেন যে অবশ্যই অংশগ্রহণপূর্ণ হবে, কারণ অনেকে তো ভোট দিতে যাবে। কারণ অনেকে নতুন ভোটার আছে, তারা ভোট দেয় নাই। এখন ভোট কত পার্সেন্ট লোক ভোট দিতে পারবে, সরকারের কত পার্সেন্ট বা নির্বাচন কমিশন কত লোককে উৎসাহিত করতে পারবে সেটার উপর নির্ভর করছে। কিন্তু আপনি যদি বলেন যে রাষ্ট্রের মধ্যে যে একটা ইনক্লুসিভ ইলেকশন, যেটার গ্রহণযোগ্যতা দেশের মধ্যে থাকা, আন্তর্জাতিক অঙ্গনে থাকা, সেই ক্ষেত্রে আমি মনে করি না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনটা হবে সেটা ওইভাবে গ্রহণযোগ্যতা হবে এবং গ্রহণযোগ্যতা পাবে। সেটাও অতীতের নির্বাচনগুলোর মতোই একটা হবে, ম্যান্ডেটের সমস্যায় ভুগবে এবং সেটা নিয়েও আপনারা দেখবেন যে সামনে আবার আন্দোলন হবে, সেটা নিয়েও প্রশ্ন উঠবে। আমি সবসময় তরুণদেরকে স্বাগত জানাই, সেটা এনসিপি হোক আর যে হোক, যে প্রত্যেক দলে তরুণ নেতাদেরকে আমি স্বাগত জানাই। এনসিপির কাছে আমাদের একটা আশা ছিল, তারা আওয়ামী লীগ বিএনপির এই যে একটা একদলীয় ধারা, যে গদ বাঁধা রাজনীতি, সেটার বাইরে এসে তারা কিছু করবে, কিন্তু এখনো পর্যন্ত তারা সেটা কিছু দেখাতে পারেনি। বরং তারা সেই পুরনো কায়দাতে আছে, তারা সেই চাঁদাবাজিতে আছে, তাদের অপরিপক্কতা বিশাল এবং তাদের সাংগঠনিক ভিত্তি এখনো তৈরি হয়নি। সো তাদের অভিজ্ঞতা দরকার আছে। আমার মনে হয় সামনের দিনে হয়তো তারা যদি নেতৃত্ব যদি সৎ থাকে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু এই সামনে নির্বাচনে তারা কিছু করতে পারবে এই মুহূর্ত পর্যন্ত বলা যায় না। যে উদ্দেশ্য নিয়ে আপনি শেখ হাসিনাকে সরালেন, সেই উদ্দেশ্য যদি আপনি বাস্তবায়ন না করতে পারেন, শেখ হাসিনার সরিয়ে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি একটি গণতান্ত্রিক সমাজ, যেখানে গুম খুন থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে হত্যা হানাহানি থাকবে না। কিন্তু আজকের ব্যারোমিটারে আমরা দেখছি যে তার থেকে খারাপ হয়েছে। তো তাহলে জুলাই চেতনা তো সেটাই। জুলাই চেতনাটা কি? জুলাই চেতনা কি আকাশে ঘুরতেছে যে আমি ধরবো চেতনা? চেতনা তো দেখবো যে আমরা যারা যে রাজনৈতিক দলগুলো আছে তারা সেটাকে কতটা ধারণ করে। আমরা সেটা ধারণ করছে, তাদের চেহারা দেখলে তো বুঝবো। নাহিদের চেহারা দেখলে বুঝবো যে তারা এনসিপির ভবিষ্যৎ কি। সার্জিসের চেহারা দেখলে বুঝবো, আমরা তারেক রহমানের চেহারা দেখলে বুঝবো যে বিএনপি কোথায় যাবে, কিংবা জামাতের নেতাদেরকে দেখবো যে জামাত কি করবে। এই আদর্শগুলো, চেতনাগুলো, এগুলো তো